নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। নবান্নে বেসরকারি বাসগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ১ জুলাই থেকে ১৫,০০০ টাকা করে পাবে বেসরকারি বাসগুলি। সুরক্ষাবিধি ও নিয়ম মেনে চললে ১ জুলাই থেকে চালু হবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উচ্চ মাধ্যমিকের বাকি ৩ দিনের পরীক্ষা বাতিল। পরীক্ষা বাতিলের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা পর্ষদের সুপারিশ অনুযায়ী ফল ঘোষণা। কিছু কিছু রাজনৈতিক দল গায়ের জোরে পুলিশের অনুমতি না নিয়ে মিটিং মিছিল করছেন। আইন ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সাফ বক্তব্য মুখ্যমন্ত্রীর। লকডাউনের জেরে আর্থিক অনটন সংসারে। ডিজেন পার্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা মা ও ২ ছেলের। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যায়। আসছি বিস্তারিত খবরে। শুরুতেই নজর রাখবো আজকে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা, বিভিন্ন প্রজেক্টের বিষয়গুলো তিনি তুলে ধরেন। তবে এই সাংবাদিক বৈঠকের শুরুতেই তিনি যেটা বলেন সেটা হচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল পুলিশের অনুমতি নিচ্ছে না, গায়ের জোর খাটিয়ে যেখানে সেখানে মিটিং মিছিল করছে। তিনি পরিষ্কার এটা বলেন যে যদি নিয়ম না মানা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্যই এক, সমস্ত রাজ্যেই এক। যদি আইন কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি না মানেন তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের ওপর নেওয়া হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজনীতির ভাষা নিয়েও আজকে সোচ্চার হয়েছেন। রাজনৈতিক দলগুলো যে ধরনের ভাষা ব্যবহার করছে, যে ধরনের ভাষা প্রয়োগ করছে, তাতে তিনি ক্ষুব্ধ এবং যে নিম্ন রুচির পরিচয় তারা দিচ্ছে, এই বিষয়টাও আজকে সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিছু কিছু রাজনৈতিক দল আমি দেখছি গায়ের জোরে পুলিশের পারমিশন না নিয়ে, পুলিশের মানা না শুনে, ডিজাস্টার আইন না মেনে, এই ডিজাস্টার লকডাউন আইন সেন্ট্রাল গভর্নমেন্টের করা, সেই লকডাউন আইন না মেনে নিজের ইচ্ছে মতো গিয়ে মিছিল মিটিং করছে। এটা জেনে রাখবেন, আইন যদি কেউ ভাঙে তার বিরুদ্ধে আইনত কেস হবে। আমি ভাবলাম আমার বিরুদ্ধে হবে, কিন্তু আপনারা ভাঙবেনও আইন, ভাঙচিরও করবেন, নিয়ে আবার বলবেন আমার বিরুদ্ধে তার এফআইআর কেন হলো। তো আপনি ইউপিতে অন্যের বিরুদ্ধে এফআইআর কেন করছেন? আপনি কর্ণাটকে অন্যের বিরুদ্ধে এফআইআর কেন করছেন? আপনি দিল্লিতে অন্যের বিরুদ্ধে এফআইআর কেন করছেন? আপনি মধ্যপ্রদেশে কেন করছেন? আপনাকে মনে রাখতে হবে আইন কিন্তু সব জায়গায় এক। আইন কিন্তু এক এক জায়গায় এক এক রকম নয়। আইন নিয়ে যারা ছেলেখেলা করছে এবং ভাষার সন্ত্রাস করছে, কথা বলার অধিকার আমার আছে, তাকে গণতন্ত্র, কিন্তু কথাটাকে ভদ্রভাবে তো বলতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা সমান সৌজন্য প্রকাশ আশা করে। সেই সৌজন্যতা যদি কেউ মেনটেন না করে, ভাষার সন্ত্রাস করে, কথার সন্ত্রাস করে, আমাদের খুব ভালো ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজগুলোকে এমন বিদ্রুপভাবে নিকৃষ্ট ভাষায় বলা হচ্ছে যাতে মানুষ একটু ভালো চোখে দেখছে না। আমি তাদের আবেদন করবো এটা না করে। মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যে ভাষা প্রয়োগ করছেন নেতানেত্রীরা সেই বিষয়ে। এদিকে এই লাশ নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। কারণ কি, গতকালই সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী তিনি বিজেপি তথা দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছিলেন যে তারা লাশ নিয়ে রাজনীতি করে, আর কটাক্ষের সুরে বলেছিলেন নিমতলা মহাশ্মশান, কেওড়াতলা মহাশ্মশানে তারা যান, মরা গুনুন এবং সেই নিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে রাজনীতি করুন। এবার দিলীপ ঘোষের পাল্টা না দিয়ে কিভাবে থাকেন? দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা কটাক্ষ করেছেন সমীরবাবুকে। তিনি বলেছেন লাশ কোথা থেকে আসছে তা আমার ভালোই জানা রয়েছে, ওনারা মেরে লাশ পাঠাবেন তো। তিনি আরও হুঙ্কার দিয়েছেন লাশ গোনার জন্য যেন তৈরি থাকে তৃণমূল কংগ্রেস। শুনুন। ত্রাণবিলিতে দুর্নীতি, রেশন দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কটাক্ষ পাল্টা কটাক্ষের রাজনীতি চলছে জোর কদমে। শুক্রবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীর কটাক্ষের জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, আমি জানি কোথা থেকে লাশ আসে, ওনারা খুন করে পাঠাবেন তো।
তৃণমূল নেতারা যেন তৈরি থাকেন লাশ গোনার জন্য। আমি জানি লাশটা কোথা থেকে আসে, ওনারা খুন করে লাশ পাঠাবেন তো, কিন্তু তারাও যেন তৈরি থাকেন লাশ গোনার জন্য। দিলীপ ঘোষ সবার সামনে। প্রসঙ্গত, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষকে কটাক্ষ করে বিধায়ক সমীর চক্রবর্তী বলেছিলেন, বিজেপির অবস্থা ভাগাড়ের শকুনের মতো, সব জায়গায় লাশ খোঁজে। দিলীপবাবুকে অনুরোধ করছি, রোজ সকালে নিমতলা শ্মশানে গিয়ে বসে থাকুন, অনেক মরা পাবেন, সেগুলো নিয়ে 2021-এ রাজনীতি করবেন। ভাগাড়ে মরা পড়লেই শকুনের দল উড়ে বেড়ায়, এদের অবস্থা হয়েছে শকুনের মতো, ওপর থেকে মরা খুঁজে বেড়াচ্ছে। আমি দিলীপ ঘোষকে অনুরোধ করছি, রোজ সকালবেলা নিমতলা ঘাট শ্মশান বা কেওড়াতলায় গিয়ে বসুন, প্রচুর লাশ পাবেন, সেগুলোকে ধরে 2021-এর স্বপ্ন দেখুন, এছাড়া আর কিছু বলার নেই। 21-এর বিধানসভার আগে রাজনৈতিক তরজার মঞ্চ যে বেশ ভালোই তৈরি হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। একের পর এক ইস্যুতে শাসক বিরোধী কুটকাচালি জমে উঠেছে। এবার তরজার নবতম সংযোজন লাশ তরজা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমরা তৃণমূল আর বিজেপির রাজনৈতিক তরজার খবর প্রত্যেক দিনই সামনে আসছে, তা দেখতে পাচ্ছি। রাজ্যের অন্য দুই যে বিরোধী দল অর্থাৎ বাম এবং কংগ্রেস, তারা কি করছে? বাম কংগ্রেস ইতিমধ্যেই যেটা পরিষ্কার করেছে, একযোগে তারা আন্দোলন এবারে তৈরি করবে, রাস্তায় নামবে, প্রতিবাদ কর্মসূচি করবে, কারণ তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই তারা সোচ্চার হবে, পরিষ্কার করে দিয়েছে। এইখান থেকে এটাও পরিষ্কার যে সামনেই তো 2021-এর বিধানসভা নির্বাচন, আর ভোট সত্যিই বড় বালাই, আর তাই জোটের পথেই বাম কংগ্রেস। ভোট বড় বালাই, তাই 2021 বিধানসভা নির্বাচনের আগে জোটকে কংক্রিট করতে ফের একসঙ্গে পথে নামতে চলেছে বাম কংগ্রেস। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেস যে একযোগে আন্দোলনে নামতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল বিমান বসু সোমেন মিত্রদের বৈঠকের পরই। শুক্রবার পৃথক পৃথকভাবে রাস্তায় নেমে জোটের আন্দোলনের মহড়া সেরে রাখল দুই দল। এদিন লাদাখ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই প্রতিবাদ কর্মসূচিতেই গান্ধী মূর্তির পাদদেশে শহীদদের শ্রদ্ধা জানান কংগ্রেস নেতাকর্মীরা, আর সেখান থেকেই বামেদের সঙ্গে হাত মিলিয়ে পথে নামার কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জোটকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই কটাক্ষ করছে, দাবি সোমেন বাবু। তো এই তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে, যেহেতু কংগ্রেস এবং লেফট ফ্রন্ট কাছাকাছি আসছে, এগুলো ওদের ভয়ের রূপ। কারণ মানুষ চাইছে, আমি চাইছি না, আজকে কোনো পার্টি চাইছে না, আজকে মানুষ চাইছে কেন্দ্রে বিজেপি সরকারের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর এই রাজ্যের অপদার্থ প্রশাসন, তাদের দুর্নীতি, স্বজনপোষণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা শক্তি হিসেবে বাংলার মানুষ চাইছেন বলে এই জন্য। এদিকে কংগ্রেসের সঙ্গে হাত ধরেই যে বাম নেতারাও পথে নামবে তা স্পষ্ট করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যদিও ভোটের জন্য নয়, মানুষের জন্য তারা পথে নামবেন বলে জানিয়েছেন তিনি। এ আবার কি জিনিস? মানুষের জোটই তো আমরা চাই, বরাবর চাই, চিরকাল চাই। মানুষের জোট করতে পারাটাই তো আমাদের কাজ। বামের বাইরে গণতান্ত্রিক, গণতান্ত্রিকের বাইরে ধর্মনিরপেক্ষ, তার বাইরে আরও অনেক সাধারণ অংশ মানুষ আছেন তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে, যারা যৌথভাবে রুখে দাঁড়াবেন। তার পরিকল্পনা আমাদের করতেই হবে। এটা রাস্তায় মানুষের কথা তুলে ধরবার জন্য সেইভাবেই এখন প্রস্তুতি হচ্ছে। তৃণমূল অথবা বিজেপি সারা বছর ধরে ভোটের কাজ করে, ওদের আর কোনো কাজ নেই। বামপন্থীরা ভোটের কাজ করে না, শুধুমাত্র মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ায়। সেই কারণে পকেটের পয়সা খরচ করে কমিউনিটি কিচেন চালায়। তৃণমূলের কটাক্ষ না করে বলুন, বিজেপি আর তৃণমূল যৌথভাবে পারস্পরিক পিটচুল করার কাজ করছে ওদের। এদিন যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে সাইকেল র্যালি করেন সুজনবাবু। লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গেটের সামনে প্রতিবাদ সভা করে সিআইটিইউ এর নেতাকর্মীরা। সীমান্তে কেন শহীদ হতে হচ্ছে জওয়ানদের, এই ইস্যুতেও সরব হয়েছে কংগ্রেস। পাশাপাশি আমফান পরবর্তী রাজ্য সরকারের ক্ষতিগ্রস্তদের যে দেওয়ার জন্য দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া দর বৃদ্ধি, এইসব ইস্যুকে হাতিয়ার করে ফের পথে নামতে চলেছে যৌথভাবে বাম কংগ্রেস। এবার দেখার তাদের এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয়। ক্যামেরায় তরুণ ঘোষের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ। কয়লা খনিগুলির বাণিজ্যিক নিলামের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর এই বিষয়টিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ।
প্রধানমন্ত্রীকে এর প্রতিবাদে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন 1973 সালে ন্যাশনালাইজড হয়েছিল এই কোল মাইনিং সেক্টর। সার্বিকভাবে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এর ফলে প্রচুর মানুষ কাজ হারাবেন। কয়লা ক্ষেত্রে 100% বৈদেশিক বিনিয়োগের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোল ইন্ডিয়ার সদর দপ্তর রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক দেশ ভারত ও ভারতের পূর্বাঞ্চলের সর্বাধিক কয়লা উৎপাদন হয়ে থাকে। কয়লা উৎপাদনে প্রায় 27,000 কোটি টাকার লভ্যাংশ রয়েছে কোল ইন্ডিয়া। ফলে সেই কয়লা উৎপাদন ক্ষেত্রে বাণিজ্যকরণ বা 100% বিদেশি বিনিয়োগ দেশের সামগ্রিক কয়লা ক্ষেত্রকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার শামিল। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্ত রাজ্যের স্বার্থবিরোধী। একই সঙ্গে করোনা আবহে দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যে কিভাবে কোল ইন্ডিয়ার কর্মচারীরা অন্যত্র স্থানান্তরিত হবেন সেই প্রশ্নও তুলেছেন তিনি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ফলে কাজ হারাবেন চুক্তিভিত্তিক কর্মীরা, তাই দ্রুত সিদ্ধান্ত বদলের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে গত 18 জুন প্রধানমন্ত্রী কয়লা খনির বাণিজ্যিক নিলামের সময় বলেছিলেন করোনা সংকটকে সুযোগে পরিবর্তিত করবে ভারত। এই সংকট ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। আমদানির উপর থেকে নির্ভরশীলতা কমাবে ভারত। আমরা শুধুমাত্র কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধনই করছি না, কয়লা ক্ষেত্রে দেশকে লকডাউন থেকে বের করে আনছি। দেশ আত্মনির্ভর হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মুখ্যমন্ত্রী তার উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। যদিও বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তিনি বলছেন যে এই কয়লা খনিগুলোর যদি 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে উপকার পাবে বাংলায়। তিনি এও উল্লেখ করেছেন দীর্ঘদিন ধরে একটা চূড়ান্ত অব্যবস্থা এবং তার ফলে বাংলায় কর্মসংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে, আর সেই কর্মসংস্কৃতিকে ফিরিয়ে আনা বেশ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত বাণিজ্যিক নিলামের, সেই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন তিনি। লকডাউন থাকার ফলে বিশ্ব বাজার থেকে তেল আমদানি বন্ধ থাকায় পেট্রোল এবং ডিজেলের দাম সামান্য কিছু করে বাড়ছে। ইতিমধ্যে ঘোলা জলে মাছ ধরার জন্য তৃণমূল আর তৃণমূলের দুই সাঁকড়ে কংগ্রেস আর সিপিএম ময়দানে নেমে পড়েছে। তারা রাস্তায় নেমে প্রতিবাদও শুরু করে দিয়েছে। যখন বিজেপি রাস্তায় নামে তখন মমতা ব্যানার্জি চিৎকার করে লকডাউন ভেঙে রাস্তায় নামছে, রাজনীতি করছে লকডাউনের মধ্যে, করোনার মধ্যে। এখন কি করছেন মমতা ব্যানার্জি? আপনার পার্টি আর আপনার দোসর সিপিএম কংগ্রেস মিলে সেই করোনার মধ্যে, লকডাউনের মধ্যেই আপনারা আন্দোলনের নাটক শুরু করেছেন। রাজ্যে যখন সবজির দাম লাগাম ছাড়া ভাবে বাড়ছে, লাগাম ছাড়া ভাবে অন্যান্য জিনিসের দাম বাড়ছে, কই সে নিয়ে তো একটা শব্দ কেউ করছে না। চোখের সামনে তো দেখলাম 2 টাকার মদ 200 টাকা দিয়ে লাইন দিয়ে কিনলো লোকেরা, এবং আপনার সরকার সেই মদ পাওয়ার ব্যবস্থা করেও দিয়েছে। তখন তো কোনো প্রতিবাদ হয়নি। সেই কারণে এই বর্ধিত দাম সাময়িক দাম আছে। লকডাউন কাটলে পরেই এই বর্ধিত দাম নিম্নমুখী হয়ে যাবে। কিন্তু সবজির দাম কি করে এত বাড়ছে সে নিয়ে কংগ্রেস সিপিএম নীরব কেন? মমতা ব্যানার্জি আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনার সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি প্রতিরোধ করবার ব্যবস্থা করেছে? বর্ধিত দাম যদি কৃষক পেত তাহলেও বিজেপির আপত্তি ছিল না, কিন্তু বর্ধিত দাম তো কৃষক পাচ্ছে না। শাক সবজির বর্ধিত দাম তৃণমূলের একদল দালালরা পাচ্ছে, আর যে কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রিল্যাক্সেশন দিয়ে 31শে জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হলো এবং বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও তিনি বলেছিলেন। এবং এই জায়গা থেকেই অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার লোকাল ট্রেন আর মেট্রো রেল চলবে? যদিও লোকাল ট্রেন চলবে না, প্যাসেঞ্জার ট্রেন, কোনো রকম প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন চলবে না। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে রেল বোর্ডের তরফ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে বিবৃতি দিয়ে।
মুখ্যমন্ত্রী আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করে একটা ইতিবাচক দিক তুলে ধরেছেন মেট্রো রেল চলার ক্ষেত্রে। কি সেই দিক জানাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। নবান্নে আজকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার করেছেন যে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাসের ভাড়া বাড়ানো হবে না। তবে এই যে একটা দুর্বিষহ অবস্থা, একদিকে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে, তার ফলে এই করোনা মহামারীর জন্য সেই রকমভাবে প্যাসেঞ্জার হচ্ছে না যেরকম আগে হতো। এই উদ্ভূত পরিস্থিতিতে কি করা যায়? মুখ্যমন্ত্রী আজকে একটি বিষয় ঘোষণা করেছেন, সেটি হচ্ছে 1 জুলাই থেকে আগামী 3 মাস যে 6000 বাস শহরে চলবে বা চলছে, সেই সমস্ত বাসগুলোকে 15,000 টাকা করে একটা আর্থিক সহায়তা দেওয়া হবে, এটা তিনি পরিষ্কার করেছেন। যদিও পশ্চিমবঙ্গ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যে ভাড়া না বাড়ালে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়, এটা পরিষ্কার করা হয়েছে। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে 1600 সরকারি বাস ইতিমধ্যেই চলছে, 1 জুলাই থেকে বা 1 জুলাইয়ের মধ্যে আরও 500 বাস রাস্তায় নামানো হবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দিক আজকে তিনি তুলে ধরেছেন। কলকাতা লাইফলাইন মেট্রো রেল একটা চলার ইঙ্গিত তিনি দিয়েছেন। কিভাবে? তিনি বলছেন যে যদি সুরক্ষা বিধি মানা হয়, যদি নিয়ম মানা হয়, তাহলে মেট্রো রেল তারা রেল চলাচল করতে পারে, তারা মেট্রো ট্রেন পরিষেবা চালু করতে পারেন। তবে তার একটাই বক্তব্য যে নিয়ম মেনে চলতে হবে, যে কটা আসন ঠিক সে কটা আসনের জন্যই প্যাসেঞ্জার তুলতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। সার্বিকভাবে স্যানিটাইজিং করতে হবে। এছাড়াও যে সমস্ত সুরক্ষা বিধিগুলোর কথা গাইডলাইনগুলোতে বলা হচ্ছে, সরকারি গাইডলাইনগুলোতে, সেই গাইডলাইনগুলো মেনে চললে তাহলে রেল চলাচল শুরু হয়ে যেতে পারে 1 জুলাই থেকেই। তিনি এটা ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং এটাও বলেছেন যে রাজ্য সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে, মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথাও বলছে। অফিস টাইমে নিত্যযাত্রীদের বড় ভরসা ও স্বস্তির সফর কলকাতা মেট্রো। লকডাউনের জেরে বন্ধ মেট্রো চলাচল, তবে ধীরে ধীরে খুলছে অফিস কাছারি। স্বাচ্ছন্দ্যে অফিস পৌঁছতে মেট্রোর থেকে আর ভালো যাত্রা কী বা হতে পারে? তবে কলকাতায় কবে চালু হবে মেট্রো পরিষেবা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নিত্য অফিস যাত্রীদের মনে। পরিষেবা চালু করার বিষয় মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে এদিন নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরক্ষা বিধি মেনে স্যানিটাইজেশন করে যে কটা আসন সে কজন যাত্রী নিয়ে চলাচল করতে পারলে 1 জুলাই থেকেই চালু করা যেতে পারে মেট্রো পরিষেবা, বললেন মুখ্যমন্ত্রী। যতগুলো সিট ঠিক ততগুলো যদি তারা টিকিট কেটে অ্যালাউ করে, তাহলে কিন্তু মেট্রো চলতে পারে, তাতে মানুষের সুবিধাও হয়, সোশ্যাল স্যানিটাইজেশনটাও হয়। কিন্তু মাখামাখি করে একসাথে অনেক লোককে ঢুকিয়ে দাও। মেট্রো যেহেতু একটা সিস্টেম আছে, তাদের তো অটো সব গেট,
যতগুলো টিকিট কাটবে ঠিক ততগুলোই গেটের মধ্যে গিয়ে ঢুকবে। এই সিস্টেমটা ওদের আছে। সুতরাং এই সিস্টেমটাকে ওরা দেখে নিই কিভাবে সিস্টেমটাকে তারা কার্যকরী করতে পারে। তাহলে 1 জুলাই থেকে তারা ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন 3-4 দিন হাতে টাইমও পেয়ে যাবে। তারা 1 জুলাই থেকে যদি ওরা চালাতে চায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেন মাখামাখি না হয়, স্প্রেড না হয়, যতগুলো স্পিড ঠিক ততগুলোই বজবজনে অ্যালাউ করা হবে। একই সঙ্গে তিনি বলেন বাসের ভাড়া বাড়ানো হবে না, মানুষের উপর চাপ বাড়ানো হবে না। তবে 1 জুলাই থেকে 6000 বেসরকারি বাসকে 15,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। আগামী 3 মাস এই আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। প্রাইভেট বাস ওদের টোটাল 6000-এর মতো আছে, তাতে ওদের 2000-2500-এর মতো চলতে পারছে। কারণ ওরা বলছে রোজ পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমরা কি করবো? বাস ভাড়া বাড়াতে আমি পারছি না, কারণ এখানে আমার মানুষের কাছে দায়বদ্ধতা আছে। এই সময় মানুষকে আমরা যতটা পারবো সাহায্য করব। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এর জন্য গভর্নমেন্টকে 27 কোটি টাকা সাবসিডি দিতে হয় ফর 3 মাস। ইমিডিয়েট 3 মান্থসের জন্য একটা প্রজেক্ট আমরা করেছি। সেটা হচ্ছে প্রতি প্রাইভেট বাস বা মিনি বাস যেটা আছে তাদের যেহেতু তারা যাতে মানে চালাতে পারে এবং মানুষের যাতে কষ্ট লাঘব হয়, শুধু মানুষের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। তাতে গভর্নমেন্টের রাজকোষ থেকে আরো 27 কোটি টাকা যাবে, কিন্তু বৃহত্তর স্বার্থে মানুষের স্বার্থে আমরা নিয়েছি 1 জুলাই থেকে এই 6000 যে বাসের যে সংখ্যা আছে প্রতি বাস প্রতি গভর্নমেন্ট এই 3 মাস 15,000 টাকা করে ওদের দেবে। বর্তমানে শহরে 1600 সরকারি বাস চলাচল করছে, আরও 500 বাস নামানো হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেসরকারি বাসগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকার 27 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। এদিকে আন্তর্জাতিক বিমান পরিষেবা 15 জুলাই পর্যন্ত চালু না করারই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। লকডাউনের কারণে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা 3টে পরীক্ষার যে দিন সেটা বাতিল হয়ে গিয়েছিল। বারবার একটা সিদ্ধান্ত হয় যে কবে এই পরীক্ষা হতে পারে। অবশেষে সিদ্ধান্ত হয়েছিল যে 2, 6 এবং 8ই এপ্রিল এই 3টে পরীক্ষা হবে। তবে সেই সিদ্ধান্ত বাতিল করা হলো। আজকে পরিষ্কার এটা ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি এও পরিষ্কার করেছেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এই রকম একটা সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতর নিয়েছে। যদিও ফল প্রকাশের ক্ষেত্রে কি হবে তার জন্য একটা দ্রুত ব্যবস্থা নেবে শিক্ষা দফতর, যেটা মনে করা হচ্ছে যে 31শে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের একটা ব্যবস্থা করা হবে। নবান্নে গত 24শে জুন সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত মিলেছিল, সেই ইঙ্গিতই যেন সত্যি হলো। বাতিল করা হলো উচ্চ মাধ্যমিকের বাকি 3টে পরীক্ষা। জুলাই মাসের 2, 6 ও 8 তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল, আর তাই এদিন জানিয়ে দেওয়া হয় অন্য বোর্ড ও সুপ্রিম আদালতের নির্দেশ মেনেই সিদ্ধান্ত হয় পরীক্ষা বাতিলের। সুপ্রিম কোর্টের সংগতি অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, উচ্চশিক্ষা পর্ষদের সুপারিশ অনুযায়ী শিক্ষা দপ্তর 2, 6, 8 পরীক্ষা বাতিল করল। ওই দিন কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে বিধি তৈরি করছে উচ্চশিক্ষা পর্ষদ। তবে ফল প্রকাশ কবে হবে সে নিয়ে পরিষ্কার কোনো নির্দেশিকা জানানো হয়নি এদিন। শিক্ষামন্ত্রী এদিন জানান এ বিষয়ে কয়েকদিন পর জানানো হবে। 31শে জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন, তবে তার মধ্যেই ফল প্রকাশের জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাধ্যমিকের ফল প্রকাশ নিয়েও এদিন শিক্ষামন্ত্রীর বক্তব্য, লকডাউনে তো স্কুলের ক্লাসই বন্ধ, এই পরিস্থিতিতে ফল প্রকাশ করেই বা কি লাভ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজর রাখবো একটি মর্মান্তিক খবরে। লকডাউনের জেরে অনটন আর তার প্রভাবেই একই পরিবারের 3 জন আত্মহত্যার চেষ্টা করলেন কীটনাশক খেয়ে। মা এবং 2 ছেলে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বাঁশদ্রোণী সোনালী পার্কের এই ঘটনায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থিক অনটনের জন্যই আত্মহত্যার চেষ্টা বলে পুলিশ সূত্রে খবর। বিষ খাওয়ার পর জ্যাঠতুতো দাদাকে ফোন করে জানায় বড় ছেলে। সে খবর দেয় রিজেন্ট পার্ক থানার পুলিশকে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো দেশ জুড়ে কোভিডে আপডেটের দিকে, কারণ করোনায় যেভাবে সংক্রমণ দেশে বাড়ছে তা সত্যি একটা উদ্বেগের। যদিও যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে সুস্থ হয়ে ওঠার হার দেশে ব্যাপকভাবে বাড়ছে, এবং আমরা যদি অন্যান্য দেশের তুলনায় দেখি তাহলে ভারতে এই সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বেশি। যদিও আক্রান্তের যে সংখ্যা, সেই সংখ্যা 5 লক্ষের কাছাকাছি চলে গিয়েছে। 4,90,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন। যদিও সুস্থ হয়ে উঠছেন অনেক বেশি মানুষ, তাই অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটাই কমে দাঁড়িয়েছে। এদিকে মৃত্যুর সংখ্যা 15,000 ছাড়িয়েছে। একদিকে সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সুস্থতার হারও বৃদ্ধি হচ্ছে দ্রুত। দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতে সুস্থতার হার 70% বেশি। গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যদিও এখনো পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা 4,90,401 জন, সুস্থ 2,85,637 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 13,940 জন, সুস্থতার হার 70%। দেশে মোট কোভিড-19 পজিটিভ রোগী 4,90,401 জন। এদিকে সুস্থ হয়ে উঠেছেন 2,85,637 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,940। এই পরিসংখ্যানেই আশার আলো দেখছে স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। যদি কাউকে প্রশ্ন করা হয় যে দেশে করোনা মোকাবিলায় কোন রাজ্য সবথেকে ভালো কাজ করছে, বেশিরভাগ মানুষই বলবেন কেরালা সবথেকে বেশি ভালো কাজ করছে করোনার মোকাবিলায়। ইতিমধ্যেই ইউনাইটেড নেশনসের তরফ থেকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা তাকে সম্মান জানিয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে উত্তরপ্রদেশ করোনার মোকাবিলায় বেশ ভালো কাজ করছে, আমেরিকার থেকেও ভালো কাজ করছে উত্তরপ্রদেশ, অর্থাৎ যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি তিনি এটাও ব্যাখ্যা করেছেন যে ফ্রান্স, ইটালি, ইউরোপীয় এই দেশগুলো যারা একেবারে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের তুলনায় অনেকটাই ভালো কাজ করেছে রাজ্যের এই রাজ্য, এবং স্বাভাবিকভাবে এটা একটা ইতিবাচক দিক বলেই ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। করোনার থাবায় ত্রস্ত মার্কিন মুলুক, বিশ্বে সর্বাধিক করোনায় মৃত্যু ট্রাম্পের দেশেই। শুক্রবার উত্তরপ্রদেশের রোজগার অভিযান প্রকল্পের সূচনায় পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশকে ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, করোনা মোকাবিলায় আমেরিকার থেকেও ভালো কাজ করেছে উত্তরপ্রদেশ সরকার। संसाधन, आधुनिक टेक्नोलॉजी, किसी चीज की कमी नहीं है, लेकिन फिर भी आज अमेरिका कोरोना से बेहद बुरी तरह प्रभावित हुआ।
এদিন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক উন্নয়নের জন্য উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল এই অনুষ্ঠানের মাধ্যমে যোগীর রাজ্যে 125 দিনের এই কর্মসংস্থান প্রকল্পের সূচনা হয়। এদিন প্রকল্পের সূচনা পর্বে মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, উত্তরপ্রদেশ করোনা মোকাবিলায় অন্য অনেক দেশের তুলনায় ভালো কাজ করেছে। রাজ্যে 85,000 প্রাণ বাঁচিয়েছে সরকার। भी जैसे उत्तर प्रदेश के 24 करोड़ हैं, इन 4 देशों की जनसंख्या भी 24 करोड़ होती है। हमारे तो अकेले यूपी की ही जनसंख्या 24 करोड़ है। यानी कि जितने लोग इंग्लैंड, फ्रांस, इटली और स्पेन इन 4 देशों में रहते हैं, उतने ही लोग हमारे उत्तर प्रदेश में रहते हैं। लेकिन कोरोना में इन 4 देशों में मिलाकर उनकी जनसंख्या उत्तर प्रदेश जितनी है, इन 4 देशों में मिलाकर के 1,30,000 लोगों की मौत हो चुकी है। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের 6 জেলার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন বেশ কয়েকজনের উদাহরণ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। যারা আইএসএল এ মগ্ন, যারা ফুটবল ভক্ত, তাদের কাছে যদি বলা হয় রয় কৃষ্ণার কথা, তাহলে তো তারা আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। আর সেই রয় কৃষ্ণা এবার বেছে নিলেন তার পুরনো ফ্র্যাঞ্চাইজিকেই, অর্থাৎ আগামী 1 বছরের জন্য এটিকে মোহনবাগানেই থেকে যাচ্ছেন রয় কৃষ্ণা। আর রয় কৃষ্ণা নিজেও এ বিষয়ে বেশ উচ্ছ্বসিত। সবুজ মেরুন জার্সিতেই এই মরশুমে মাঠে নামতে চলেছেন এটিকে তারকা রয় কৃষ্ণা। আরও 1 বছরের জন্য এটিকে মোহনবাগানে সই করলেন ফিজির জাতীয় দলের এই ফুটবলার। এবছর এটিকে আইএসএল চ্যাম্পিয়ন করানোর পেছনে তার অবদান যথেষ্ট। ফলে শুরু থেকেই তাকে দলে রাখতে বদ্ধপরিকর ছিল আইএসএল এর কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শোনা যাচ্ছিল তার কাছে নাকি প্রস্তাব ছিল ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি ছাড়াও অস্ট্রেলিয়ার লিগের কয়েকটি ক্লাবের। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে নিজের পুরনো ক্লাবের সঙ্গেই চুক্তি সেরে ফেললেন রয় কৃষ্ণা এবারের আইএসএল এ মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে। এটিকে মোহনবাগানের সঙ্গে আরও 1 বছরের জন্য চুক্তি সারার পর গত মরশুমে 15 গোলের মালিক বলেন, আমি গতবারের চ্যাম্পিয়ন ক্লাবে থেকে যেতে পেরে খুবই উচ্ছ্বসিত। সেই কারণেই চ্যাম্পিয়ন টিমকে বেছে নিতে একটু ইতস্তত করিনি। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আরোহী নিউজে। শুভরাত্রি।